আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। যদি আমাদেরকে বলে যে ফাইন্যান্সিং এর উদ্দেশ্য আসলে কি, তোমরা নরমালি বলবো ফাইন্যান্সিং এর উদ্দেশ্য হলো কি করা, প্রফিট ম্যাক্সিমাইজ করা। আসলে না, আধুনিক কনসেপ্টে ফাইন্যান্সিং এর মূল উদ্দেশ্য হলো ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করা। তো তা কেন করা হবে তারই আমরা আজকে যুক্তি উপস্থাপন করব। বলছে সর্বাধিক মুনাফা অর্জন নয়, সর্বাধিক সম্পদ সৃষ্টি হলো অর্থ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য। তাহলে এই প্রশ্নের পয়েন্ট বা হেডিং এই বলে দিচ্ছে যে আমাদের আলটিমেট গোল হওয়া উচিত ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। হ্যাঁ, ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হলে কেন হবে? কারণ তুমি দেখো তোমার যদি একবার সম্পদ তৈরি হয়ে যায় তাহলে কিন্তু ওখান থেকে রিটার্ন প্রত্যেক বছর এমনিতেই আসবে। আর তুমি যদি একবার বাজারে যে সেই শর্তলা মূল্যনীতি অ্যাপ্লাই করো যে এক বছর বিজনেস করে অনেক টাকা তুলে নিয়ে এসে বাজারে আর থাকবো না, সেটার ক্ষেত্রে আলাদা, সেটা প্রফিট ম্যাক্সিমাইজ হতে পারে। ওটা আসলে কোনো ভালো কাজ না এবং আমি মার্কেটে টিকে থাকার লক্ষ্য নাই। মার্কেটে আমাকে টিকে থাকতে হলে আমাকে কি করতে হবে? একটা স্থির স্থির আমাদেরকে একদম ফিক্সড একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে আগাইতে হবে। গুডউইল ক্রিয়েশন করতে হবে, কাস্টমার স্যাটিসফাইড যেন থাকে। কাস্টমার ইজ দ্য কিং অফ মার্কেট। তাহলে আমাদেরকে কাস্টমারের ডিমান্ড দেখতে হবে, সেই ডিমান্ড অনুযায়ী আমাদেরকে যে কাস্টমার বারবার যেন আমার মোটামুটি কিনতে আসে এবং এমনভাবে আমরা কোম্পানিটা রান করব, ফাইন্যান্সিংটা করব যাতে আমার কাস্টমার বৃদ্ধি পায়, দিন শেষে আমার প্রতিষ্ঠানের যে ন্যাব, প্রতিষ্ঠানের যে শেয়ারের মূল্য সেটা যেন বৃদ্ধি পায়। এইটা বাড়লেই আমাদেরকে আলটিমেটলি আমার বাজারে টিকে থাকতে পারবো, আমার প্রতিষ্ঠান ফাইন্যান্সিং সার্থক হবে। তো তাহলে কেন সেটা করা যাবে? দেখো, সম্পদের ধারণাগত স্বচ্ছতা। দেখো আমাদের যে সম্পদের যে ধারণা থাকতে হবে যে আমার কোন ধরনের সম্পদ আছে। সম্পদ বলতে আমরা কি বুঝি? যে আমার স্ট্রেংথ, আমার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, বা আমি লং টার্ম ইনভেস্টমেন্টের মাধ্যমে যে দ্রব্য আমরা পাচ্ছি এবং যার উপযোগিতা অনেক বছর ভোগ করতেছি, এটাই হলো মূলত সম্পদের ধারণাগত স্বচ্ছতা। তাহলে আমাকে সম্পদ অর্জন করার জন্য ফাইন্যান্সিং দরকার। আর এই শুধুমাত্র সম্পত্তি বারবার যে আমরা কিনেই অর্জন করবো তা না, আমাকে দিনে দিনে আমার যে গুডউইল রেইজ হবে এটাও কিন্তু আমার সম্পদ বাড়বে। আর এই গুডউইল রেইজ হওয়ার কারণে আমার সম্পদের যে আমার যে প্রতিষ্ঠানের যে ভ্যালু অফ শেয়ার, ভ্যালু অফ গুডউইল, এইগুলো এমনিতেই বৃদ্ধি পাবে। তাহলে সম্পদের ধারণাগত স্বচ্ছতা বাড়বে। অর্থের সময় মূল্য বিবেচনা করা হয়। অর্থের সময় মূল্য, দেখো যে অর্থের সময় মূল্য আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা আগামী ক্লাস হয়তো অর্থের সময় মূল্য চ্যাপ্টারেই আমরা ম্যাথে চলে যাব। তো বলছে যে আজকে আমরা 1 টাকা বিনিয়োগ করতেছি, আগামী 1 বছর পরে ওই 1 টাকার মূল্য কত হবে? নিশ্চয়ই কমবে বা বাড়তেও পারে, সাধারণত কমে। যে সময়ের সাথে সাথে অর্থের মূল্যের যে পরিবর্তন, অর্থাৎ আজকে আমি 100 টাকায় যদি 1 কেজি চাল পাই, আগামী বছর 1 কেজি চাল পেতে গেলে আমাকে 110 টাকা বিনিয়োগ করতে হতে পারে। এই যে সময়ের সাথে সাথে অর্থের পরিবর্তন, এটাই হলো অর্থের সময় মূল্য। আর এই কারণেই আমাদেরকে অর্থের সময় মূল্য যদি বিবেচনা করি তাহলে আমাদেরকে সম্পদ সৃষ্টি করাটাই যুক্তিযুক্ত। কারণ একবার যদি তোমার সম্পদ দাঁড়িয়ে যায় এবং শেয়ারের মূল্য বেড়ে যায় তাহলে আমার ওয়েলথ বেড়ে গেল। ওয়েলথ বেড়ে গেলে সেখান থেকে রিটার্ন আরো বেশি আসবে। আলটিমেটলি এবছর না আসলেও নেক্সট বা ফিউচারে অনেক আসবে। এরপরে বলা যায় শেয়ারের মূল্যের উপর গুরুত্ব। শেয়ারের মূল্যের উপর গুরুত্ব দিতে হবে। যে শেয়ার যদি আমরা অর্থের সময় মূল্য বিবেচনা করি, তারপরে বুঝতে পারি যে সম্পদের ধারণাগত স্বচ্ছতা বুঝি, এই সকলগুলো বিবেচনা করলে শেয়ারের মূল্যটা আলটিমেটলি বাড়বে। এরপর ঝুঁকি সমন্বয়। হ্যাঁ, বিজনেস করতে গেলে শুধু লাভ হবে তা না, আমার ক্ষতি হতে পারে, কোনো ন্যাচারাল বললাম যে ডিজাস্টার, ক্যালামিটি হতে পারে। এই সকল কারণে আমার ঝুঁকি সামনে ক্রিয়েট হতে পারে। এই ঝুঁকিটা বিবেচনায় নিতে হবে। ঝুঁকিটা সমন্বয় নিতে মাথায় নিয়ে প্রকল্প গ্রহণ করলে নিশ্চিতভাবে প্রকল্পটা যদি ফেইলও করে আমি উঠে দাঁড়াতে পারবো। তাই সবসময় আমাদেরকে অ্যাজ এ বিজনেস অর্গানাইজেশন বা ফাইন্যান্স ম্যানেজার হিসাবে আমাদেরকে সবসময় ঝুঁকিটাকে অ্যাডজাস্ট করতে হবে। এরপরে বলছে কি নগদ প্রবাহ বিবেচনা। নগদ প্রবাহ বলতে আমরা কি বুঝি? একটা প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময়ে নগদ অর্থের আগমন, নগদ অর্থের বহির্গমন, এই সব মিলিয়ে যে নগদ প্রবাহ বিবেচনা করতে হবে। যে নগদ টাকা আমার কি পরিমাণ রাখতে হবে, বাইরে থেকে নিতে হবে, এই জিনিসগুলো বিবেচনা করতে হবে। এরপরে বলছে কি প্রবৃদ্ধি অন্বেষণ। হ্যাঁ, আমাকে নতুন নতুন প্রজেক্ট খুঁজতে হবে। যে প্রবৃদ্ধি বলতে আমাদের গ্রোথ কেমন হচ্ছে, গ্রোথ বাড়াইতে হবে। যে নতুন নতুন প্রজেক্টের মাধ্যমে আমাকে কোম্পানির গ্রোথ বাড়াইতে হবে, তাহলে আমার কি শেয়ারের ভ্যালু আলটিমেটলি বাড়বে। এরপরে বলছে লভ্যাংশ নীতি। লভ্যাংশ নীতি তোমরা অবশ্যই এটা জেনে থাকবে যে ডিভিডেন্ড পলিসি প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে ডিভিডেন্ড কত পার্সেন্ট দিব, আদৌ দিব কিনা, তারপরে কখন কোম্পানি ডিভিডেন্ডে যায়, এইগুলোর একটা পলিসি আছে। এই পলিসিগুলোর জন্য আমাদের গর্ডন মডেল আছে, ওয়াল্টার মডেল, এরা কিছু কনসেপ্ট দিয়েছে। তো সেই অনুযায়ী আমাদেরকে লভ্যাংশ নীতিটা বিবেচনায় নিলে
আমাদের কি হবে, সম্পদ সৃষ্টি হবে, আর মুনাফাটা বিবেচনা তখন করার লাগবে না। এই হলো মোটামুটি আমাদের বেশিরভাগই টপিকস। লাস্ট ওয়ান বলছে বাজার সম্প্রসারণ। এই বাজার সম্প্রসারণ এমনিতেই বাড়বে, তোমার যখন ক্লায়েন্ট বাড়বে, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন বাড়বে, তখন ক্লায়েন্টই বলবে যে প্রতিষ্ঠান ভালো, তখন আরো আমার সেলস বাড়বে, আর সেলস বাড়লে কি হবে, আলটিমেটলি কোম্পানির আয় বাড়বে, সম্পদও বাড়বে। সম্পদের মূল কথা হলো যে আমি একজন কাস্টমারের কাছে বিক্রি করে 100 টাকা মুনাফা না করে 100 জন কাস্টমারের কাছে বিক্রি করে 100 টাকা মুনাফা করব, তাহলেই আমার এই যে রেপুটেশন, আমার যে ক্লায়েন্ট বেসড, এটা বাড়বে। আর এটা বাড়া মানে প্রতিষ্ঠানের ফিউচার ভালো, সম্পদ বাড়বে। এই হলো মোটামুটি আমাদেরকে সম্পদ সর্বাধিকরণের মূল কনসেপ্ট। ধন্যবাদ।